হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। স্বাগত জানাই আমার চ্যানেলে ট্যুর উইথ দি সঞ্জীব বিশ্বাস। বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন ট্যুরের সন্ধানে, একটি নতুন জায়গার উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি 51 সতীপীঠের আরেকটি সতীপীঠ, বর্গভীমা সতীপীঠ। এটা মেদিনীপুরের তমলুকে অবস্থিত। তমলুক মানে তাম্রলিপ্ত শহর। বন্ধুরা, আজকে আমরা এই বর্গভীমা মন্দিরের সাথে সাথে মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে আলোচনা করব, কিছু ইতিহাসের ব্যাপারে জেনে নেব। আর তার সাথে সাথে আমরা চেষ্টা করব আজকে তমলুকের খুব কাছাকাছি হলদিয়া শহর, হলদিয়া টাউনশিপকে একবার ঘুরে দেখে আসার। তাহলে সঙ্গে থাকুন, দেখা হবে মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দিরে, সাথে সাথে হলদিয়া টাউনশিপে। তাহলে চলুন, দেখা হবে। বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, কিন্তু মতান্তরে উগ্রতার দেবী। তিনি পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্বে তার মন্দির এই স্থানেই ছিল। ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 সতীপীঠের প্রথম পীঠ, যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করছে। বর্গভীমা মন্দির পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে স্থাপিত। তাম্ররাজ কালু ভূঁইয়া এই মন্দিরের সৃষ্টি করেছিলেন। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধ সংঘ ছিল। পূর্ব ভারতের হিন্দু ধর্মের পুনরুত্থানে বঙ্গদেশের শক্তির আরাধকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছে। সেই হিসাবে দেখতে গেলে এই মন্দিরটি সেন যুগে বল্লাল সেন তার আমলে তৈরি হয়। ব্রহ্মপুরাণ হিসাবে আগে বর্গভীমার জন্য তাম্রলিপ্ত একটি বিশিষ্ট সিদ্ধপীঠ হিসাবে প্রকৃতিস্থ ছিল। বন্ধুরা, আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ, ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বেল নোটিফিকেশনটি অন করে দিতে ভুলবেন না, তাতে আমার যখনই নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে আপনারা তৎক্ষণাৎ তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন।
পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষযজ্ঞে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্মা হত্যার ফলস্বরূপ বিশ্লিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংশ্লিষ্ট হয়। বর্গভীমা দেবীর মূর্তি একটি প্রস্তরের সম্মুখ ভাগ খোদাই করে নির্মাণ করা হয়েছিল। এই মূর্তির গঠন উগ্রতার মূর্তির মতনই। মূর্তির প্রতিকৃতিটি কালো পাথরের উপর খোদাই করা হয়। এই রকম খোদাই করার মূর্তি সচরাচর দেখা যায় না। এই দেবীর ধ্যান ও পূজাদি যোগিনী মন্ত্র ও নীল তন্ত্র অনুসারে সম্পাদিত হয়। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে এই দেবীর সম্পর্কে লিখেছিলেন। মহিষগ্রী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে শিবদূতি সরূপিণ হতদৈত্য মহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী নমস্তুতে উমা ব্রহ্মণি কৌমাতে শিবদূতি সরূপিণ হতদৈত্য মহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী নমস্তুতে উমা ব্রহ্মণি কৌমা বিজয়ং দেহি দেবী নমস্তুতে শিবদূতি সরূপিণ হতদৈত্য মহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণ নমো মহিষগ্রী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। মন্দিরের বাইরের দেওয়ালে অষ্টাদশ শতাব্দীর শৈলীতে ২৭টি পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এই মন্দির রেখা দেউল রীতির। এখানকার রূপ বিশ্লেষণ করলে মনে হয় দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীর কোনো এক সময় এ মন্দির নির্মিত হয়েছিল। বর্তমানে এই মন্দিরের অনেক সংস্কার করা হয়েছে। বাইরের টেরাকোটার মূর্তিগুলো সিঁদুরের লেপটে লেগে গেছে। মূল দেবী ও মূর্তিও মুখোশ পরানো হয়, ফলে আজ আর তা স্পষ্টভাবে দেখা যায় না। পুরাণে বলে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাম পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়েছিল, আর সেই থেকেই ৫১ পীঠের
অন্যতম সতীপীঠ হিসাবে তমলুককে দেবী বর্গভীমা রূপে পূজিত করা হয়ে আসছে। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল, কারণ মহাভারতের উল্লিখিত তমলুকের ময়ূরবংশীয় তম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে রাজার আদেশে এই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছরই কিভাবে জ্যান্ত মাছের যোগান দেয় ওই ধীবর পত্নী, এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপে কিছু জল আছে, সেই জল ছিটিয়েই রোজ মরা শোল মাছকে জ্যান্ত করতেন তিনি, এবং সেই শোল মাছ নিয়ে রাজদরবারে হাজির হতেন। ধীবর পত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখেন উগ্রতারূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই তখন তিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন রাজবেশে মাকে সাজিয়ে মহা ধুমধামে পূজা করা হয়। বছরের অন্য দিনগুলিতেও মাকে ভোর 4টে স্নান করিয়ে স্বর্ণালঙ্কারে সাজানো হয়। অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনও রোজ মাকে নিবেদন করা হয় শোল মাছের ঝোল। ভক্তরাও মাকে মিষ্টি ভোগের পাশাপাশি ওল, কচু এবং শোল মাছ নিয়ে মন্দিরে হাজির হন। ভিন্ন অধিকারীরা বলেন যুগ যুগ ধরে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী মা বর্গভীমা পূজিত হয়ে আসছেন। অতীতে এই তল্লাটেও কোনো শক্তি পুজোর চল ছিল না। পরবর্তীতে এই শক্তি পুজোর চল চালু হয়। এখন সমস্ত শক্তি পুজো শুরুর অনুমতি নিতে হয় দেবী বর্গভীমার কাছ থেকে। আমাদের বর্গভীমা পুজোর পাঠ সম্পন্ন। এবারে আমরা বর্গভীমা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এগিয়ে চলব হলদিয়া শহরের দিকে। বন্ধুরা, বর্গভীমা মন্দিরের পুজোর পাঠ চুকিয়ে আমরা হলদিয়া শহরে এসে পৌঁছেছি। হলদিয়া পশ্চিমবঙ্গের 24তম জনবহুল শহর। হলদিয়া মহকুমার
সদর কার্যালয় শহরটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। হলদিয়া শহরের সম্পূর্ণ অংশটি হলদিয়া মহকুমার মধ্যেই অবস্থিত। শহরের মূল আবাস অঞ্চলের বাইরে বেশিরভাগ অঞ্চল শিল্পাঞ্চল বা গ্রামীণ অঞ্চল। জনসংখ্যার ভিত্তিতে ভারতের শহরগুলির মধ্যে এটি 231তম এবং পূর্ব মেদিনীপুর জেলার সর্বাধিক জনবহুল শহর। হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ও শিল্পনগরী। আমরা এখন হলদিয়া শহরের হলদিয়া টাউনশিপ বা রিভারসাইড পিকনিক স্পটের কাছে দাঁড়িয়ে আছি। এই হলদিয়া নদীর তীর এক অত্যন্ত মনোরম স্থান। বহু মানুষ নদীর তীরের সৌন্দর্য উপভোগ করতে হলদিয়ায় আসেন। একসময় হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত ক্যাটারম্যান পরিষেবা চালু ছিল। পরে অধিক ভাড়ার জন্য যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সেই পরিষেবা হলদিয়া পৌর সংস্থা বন্ধ করে দেয়। আমরা কলকাতা থেকে দীঘা মন্দারমণি বেড়াতে গেলেও হলদিয়া শহরে বেড়াতে যাবার কথা একবারও ভাবি না। অথচ এই সুন্দর শিল্প শহর সৌন্দর্যের নিরিখে অনেক সুন্দর শহরের থেকেও সুন্দর। এখানকার পথ, বাড়ি, ঘর, রাস্তা, বিশেষ করে হলদিয়া বন্দর ও ইন্ডিয়ান অয়েলকে কেন্দ্র করে গড়ে ওঠা হলদিয়া টাউনশিপ দেখার মতন শহর। বিশেষ করে নদীর ধার এই শহরের প্রাণকেন্দ্র। নদীর এত সুন্দর করে বাঁধানো অনেক বসার বেঞ্চ, আর সঙ্গে নদীর ঠান্ডা মিষ্টি বাতাস, আহা! হলদিয়া নদীর তীর এক মনোরম স্থান। বহু মানুষ নদীর তীরের সৌন্দর্য উপভোগ করতে হলদিয়ায় আসেন এখন অহরহ। এই শিল্পাঞ্চলটি 41 নম্বর জাতীয় সড়ক দ্বারা ও 6 নম্বর জাতীয় সড়ক দ্বারা কলকাতা মুম্বাই রোডের সঙ্গে যুক্ত। দক্ষিণ পূর্ব রেলের পাঁশকুড়া হলদিয়া রেলপথ দ্বারা শিল্পাঞ্চলটি সমগ্র ভারতের সঙ্গে যুক্ত রয়েছে। ধর্মতলা থেকে প্রচুর বাস আছে যা সাউথ বেঙ্গলের বাস হিসাবে ছাড়ে এবং হলদিয়া টাউনশিপে এসে শেষ হয়। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আর থাকার জন্য হলদিয়ায় প্রচুর হোটেল আছে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়ুন আপনারাও। বন্ধুরা, আজ তবে এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ট্যুরে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন।
নমস্কার।